উৎসব আনন্দে ভরে উঠেছে চরখানপুর। একই দিনে দুইটি বিয়ের আয়োজনে যেন নতুন প্রাণ ফিরেছে এই জনপদে। ভারত সীমান্তবর্তী দুর্গম এই পল্লীতে বারবার ফিরে আসি আজিজুল ভাইয়ের ভালোবাসা ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে। গ্রীষ্মের প্রখর তাপকেও উপেক্ষা করে হাজির হয়েছি মায়াঘেরা চরখানপুরে। বর্ষায় পদ্মা নদী দুকুল ছাপিয়ে গেলেও শুষ্ক মৌসুমে এই চরের রাস্তাঘাট যেন হয়ে উঠেছে উত্তপ্ত চুল্লির মতো। সামর্থ্যবানেরা মোটরসাইকেল ট্রাক্টরে চড়ে যেতে পারলেও সামর্থ্যহীনদের হেঁটে যেতে হয় কয়েক কিলোমিটার বালুময় ধূসর পথ। পাকপাখালের কিচির মিচিরে মুখরিত এই জনপদে এসে বাবুই পাখির বাসা বুনন, ঘুঘু পাখির প্রণয় আর কোকিলের মিষ্টি ডাকে যেমন মুগ্ধ হয়েছি, তেমনি আজিজুল ভাই ও ভাবির পরম যত্নে বানানো কলাই রুটি খেয়ে আনন্দে মনটা ভরে গেছে। অনেকদিন পরে চরখানপুরে যাচ্ছি, তাই আজিজুল ভাইয়ের পরিবারের জন্য ফলমূল, মিষ্টি, চকলেট কিনে নিয়ে হাজির হলাম রাজশাহী বড়কুটি ঘাটে। আজ চরখানপুরে দুইটি বিয়ে। সকাল সকালেই বরযাত্রী নিয়ে হাজির হয়ে গেছেন সবাই। শহুরের জীবনে অধিকাংশ বিয়ের আয়োজন করা হয় কমিউনিটি সেন্টারগুলোতে, তবে চরে ও গ্রামে বিয়ের সেই আনকোরা উৎসবটা দেখা যায়। পদ্মা নদী এখন শুকিয়ে একদম শীর্ণ ধারা হয়ে গেলেও সবাইকে খেয়া পার হয়েই আসতে হয়। বাড়ি ও দোকানের জন্য ভারী মালামাল কাঁধে বয়ে নিয়ে যেতে হচ্ছে। চরের মানুষ জরুরি কাজের জন্য প্রথম খেয়াতে শহরে আসেন। সারাদিন ডাক্তার দেখানো সহ অন্যান্য কাজ সেরে সন্ধ্যার খেয়াতে অথবা পরের দিন প্রথম খেয়াতে বাড়িতে ফেরেন। রাজশাহীর বড়কুটি ঘাট থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ অনেক দিন পর চরখানপুরে যাচ্ছি। আজিজুল ভাইয়ের সাথে অনেক দিন দেখা হয় না। অনেকগুলো ভিডিওতে আপনারা নিয়মিত কমেন্ট করছিলেন যে চরখানপুর কবে যাবেন, চরখানপুর কবে যাবেন। সুমন ভাই এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন এবং আমি যাচ্ছি অনেকদিন পরে। যেহেতু চরখানপুর নিয়ে আপনারা দেখতে চাচ্ছিলেন আজিজুল ভাই কেমন আছে, বর্ষা শুরু হচ্ছে, এই সময় চরখানপুর কেমন দেখতে, সেটি দেখতে আজ আমার সাথে মানিকগঞ্জ থেকে এসেছেন মহিদুর ভাই, এবং আমার সাথে মানিকগঞ্জে গেলে সব সময় পাশে থাকে আমার ভাতিজা রুবেল, এবং আমার সাথে এখন থেকে তো আপনারা জানেনই নিয়মিত থাকছে হচ্ছে তামিম। আমরা সবাই যাচ্ছি। মহিদুর ভাই, আপনার সাথে তো এর আগে অনেকগুলো চরে গিয়েছি, আর চরখানপুরে প্রথম যাচ্ছি, কেমন লাগছে? আমার প্রথম আসা, হ্যাঁ, তো যাব দেখব, সব মিলে ভালোই লাগবে আশা করছি। আচ্ছা আচ্ছা, মানে চরখানপুর তো খালি দেখছেন? হ্যাঁ, আমি মোবাইলে দেখেছি, সুমন ভাইয়ের ভিডিওতে দেখেছি, আপনার ভিডিওতেও দেখেছি, মানে আপনাদের একসাথেই দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তো আজকে সরাসরি সামনাসামনি দেখব আজিজুল ভাইকে, সব মিলে ভালোই লাগবে। আচ্ছা আচ্ছা, চলেন। নিচেই একটি খেয়া নৌকা অপেক্ষা করছে, আমরা গেলেই হয়তো ছেড়ে দেবে। আমরা যাচ্ছি এখন খেয়া নৌকাতে। চরখানপুরে আসা যাওয়া করার জন্য নিয়মিত খেয়ার পাশাপাশি টুরিস্ট ট্রলারও রয়েছে। আমি সবসময় চেষ্টা করি স্থানীয় মানুষ যে ট্রলারে চড়ে আসা যাওয়া করেন সেই খেয়াতে চড়ে যাওয়ার জন্য। কয়েকদিনের মধ্যেই পদ্মার পানি একদম ফুলে ফেঁপে উঠবে, কিন্তু এই সময়ে একদম মৃতপ্রায় হয়ে গেছে। একটু আগে আমাদের ট্রলার স্টার্ট হলো, এখনই কিন্তু আমরা প্রায় মাঝ পদ্মাতে চলে এসেছি। বর্ষার যে পানি সেটি পদ্মা নদীতে আসতে শুরু করেছে, কিন্তু দুকুল ছাপিয়ে যে পদ্মা নদী একুল ওকুল ভাসিয়ে নিয়ে যায়, একদম থই থই করে, সে অবস্থা এখনো হয়নি। পদ্মা এখন অনেকটাই শান্ত, একদম শান্ত স্নিগ্ধ জলের উপর দিয়ে। এখানে কিন্তু চরখানপুরের যে দোকান রয়েছে সেই দোকানের মালামাল সহ নানা কিছু কিনে নিয়ে যাচ্ছেন। যখন আসছিলাম তখন দেখছিলাম যে এই চরখানপুর থেকে একটি বরযাত্রী দল যাচ্ছে উপরে বিয়ে করতে। মানে শুরুর দিনের শুরুটাই মনে হলো যে একটি বিয়ে দিয়ে শুরু করলাম, এবং ওপারে যতদূর জানি কথা হয়েছে আজিজুল ভাই অপেক্ষা করছে। যেতে যেতে সত্যিই খুবই ভালো লাগছে। অনেক দিন পর যাচ্ছি, সেই রমজানের ঈদে গিয়েছিলাম,
এর মাঝখানে নিয়মিত কথা হয়েছে আজিজুল ভাইয়ের সাথে, কিন্তু আর চরখানপুরে যাওয়া হয়নি। দেখুন কত মানুষ একসাথে আমরা যাচ্ছি। রোদ পড়েছে বেশ এই সময়, যারা একটু বেশি রোদ পড়ে লাগছে তারা ছাতা ব্যবহার করছে। এই পদ্মা নদী পার হতে বড়জোর 10 থেকে 15 মিনিট সময় লাগে। দেখতে দেখতে আমরা চলে এলাম এপারে। চরখানপুর ঘাটে এখন মোটরসাইকেলের পাশাপাশি ট্রাক্টরও দাঁড়িয়ে থাকে। যারা দল বেঁধে অথবা অনেক মালামাল নিয়ে আসেন তারা ট্রাক্টর ভাড়া নিয়ে যান। এপারে পৌঁছাতে না পৌঁছাতেই দেখবেন যাত্রীদের চেয়ে ড্রাইভারদেরই আগ্রহ বেশি। এইটুকু পথ যেতেই 150 টাকা ভাড়ার পাশাপাশি কোনো ছাউনি না থাকায় তারাও রোদে পুড়ে, তাই যত দ্রুত সম্ভব ছায়াতে যাওয়ার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দেন। যাদের সামর্থ্য নেই তাদেরকে হেঁটে যেতে হয় প্রায় 6 কিলোমিটার বালুময় পথ। চরখানপুর ঘাটে নেমে পদ্মার শীর্ণ কঙ্কাল দেখে মনটা একদম খারাপ হয়ে গেল। দিন যাচ্ছে আর পদ্মা নদী মরে যাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে কয়েক বছরের মধ্যে শুষ্ক মৌসুমে এই পদ্মায় আমরা কোনো পানিই দেখতে পাবো না। আজিজুল ভাই আমাদেরকে নিতে একটি বাইকে চড়ে রওনা দিয়েছেন, তাই আমরাও আর রওনা দিতে পারছি না। পথে দেখা হওয়ার চেয়ে একটু দাঁড়িয়ে থেকে তার সাথেই যাব। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মানুষ কি সংগ্রামটাই না করছে। তপ্ত বালুর উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটার সময় সামান্য বালু ঢুকলেই মনে হয় যেন পা পুড়ে যাবে। সেখানে খালি পায়ে গরম বালির উপর দিয়ে ভারী বোঝা নিয়ে ছুটে চলা কতটা কঠিন। আসলে আজিজুল ভাই কিন্তু হেঁটে হেঁটে আসছিলেন, পায়ে হেঁটে। কখন তিনি মোটরসাইকেল পাবেন সেই অপেক্ষায় ছিলেন। পরবর্তীতে একটি মোটরসাইকেল তিনি পেয়েছেন, চলে এসেছেন আমাদের আজিজুল ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কত দূর পরে যাই পাইলেন তারে? এই মানে ধানের মাঠটাতে দিয়ে। আচ্ছা, ধান কাটা শেষ আপনার? ধান কাটা শেষ। কয় বিঘা ছিল ধান? 1 বিঘা করেছেন ভাই, বেশি করেনি। আচ্ছা আচ্ছা। আর এবার ফসল কি কি? এবার ফসল মাঠে গোটা মাঠে পাট। পাট না? হর্ন দিতে ভালো লাগে? হুম। ভালো লাগে কি? ওই হর্ন বাজাইতে? হ্যাঁ। চালাতে পারেন? একদম আমাদের ড্রাইভারের কোনো সিট নাই, সে পুরোপুরি দাঁড়ায় পড়ছে, একদম দাঁড়িয়ে চালাচ্ছে। একদম বালুময় পথ ধরে আমরা যাচ্ছি চরখানপুরে। এবার টলি যায় না? যাই ভাই টলি। টলিতে গেলেই তো মনে হয় ভালো হইতো। টলি তো ভালো হয়তো, টলির ভাড়া বেশি? যান না ভরা পর্যন্ত কাজ নাই, তাই না? হ্যাঁ। এমনি রিজার্ভ নিলে কত পড়ে টলিতে? রিজার্ভ নিলেও মোটামুটি 14-1500 নেবে। আচ্ছা আচ্ছা। আর এই বাইকে? বাইকে নেবে হয়তো 150 টাকা পিস নেবে হয়তো। একই তো খরচ পড়ে যাবে। পড়ে যায়, কিন্তু তবে ওই টলিতে মেলা ঝামেলা। দেখো পড়ে গেছি। নামবো সামনে নামা লাগবে না। আজিজুল ভাই নেমে গেছেন। ঠ্যাং ভাঙা যাবে না কি আজিজুল ভাই? ঠেকলি তো ইয়ে তো লুহাতো না রে ভাই। সামনে গুবাড়ি, এই সামনে গুবাড়ি থেকে একবারে পাশের দিকে আমি একবারে আসছে না। শুভ্র বালের উপর দিয়ে যাওয়ার সময় প্রতিটা মুহূর্ত মনে হবে এই বুঝি বাইক কাত হয়ে যাবে। অন্যান্য চরে যখন যায় তখন রাস্তাঘাটের করুণ দশা দেখলেও এই চরে একটি পথও নেই। মূলত বাইক চালানোর সময় বাইকের প্রথম চাকা যেদিকে যাবে সেদিক দিয়েই যেতে হয়। মূল পদ্মা পেছনে ফেলে গেলেও এই পথ ধরে যাওয়ার সময় ছোট ছোট অনেকগুলো নালা পড়বে। আগে যখন চরখানপুরে যেতাম এই নালাগুলোতে অনেক পানি দেখতে পেতাম, এখন একদম শুকিয়ে গেছে। কোনো রকম বোঝা যাচ্ছে এখান দিয়ে একটা সময় নদী ছিল। চরখানপুরের চিরচেনা এই ব্রিজটি আমার কাছে একদম আপন হয়ে গেছে। এখানে আসার সাথে সাথেই মনে হয় আজিজুল ভাইয়ের বাড়িতে চলে এসেছি। শীতের শুরুতে পদ্মার পানি কমে আসলে গ্রামবাসী চাঁদা তুলে এই সেতু নির্মাণ করেন, আর মাসখানেকের মধ্যেই পদ্মার পানি বাড়লে তুলে নেওয়া হবে এই ফারাজের সবকিছু। আমাদের বাইকের যে ড্রাইভার ভাই ছিলেন খুবই সাহসী, আমাকে নিয়ে পার হয়ে চলে আসলেন। এই ব্রিজের উপর দিয়ে যখন আসছিলাম খুব ভয় পাচ্ছিলাম। আর ভাগ্নে তামিমরা যেটাতে এসেছে ওই বাইকের হচ্ছে তেল শেষ, যার জন্য ওদেরকে ওপাশে নামিয়ে দিয়েছে। এভাবে হেঁটে হেঁটে পার হয়ে আসলো। ওপারে একটি বরযাত্রী দল দেখে আসলাম, এপারে এসে দেখছি আরেকটি দল প্রস্তুত হচ্ছে। অনেকবার চরখানপুরে আসলেও কখনো বিয়ে দেখিনি। এই চরে বসবাস করা আগের প্রজন্মের পুরুষেরা চরে বিয়ে শাদী করলেও নতুন প্রজন্ম আস্তে আস্তে শহরমুখী হচ্ছে।
চরখানপুরে এখন কর্মব্যস্ততা অনেকটাই কমে গেছে। কয়েকদিন আগেই ধান কেটে সবাই ঘরে তুলেছেন। এখন ধান সিদ্ধ করা এবং শুকানো নিয়েই ব্যস্ত সময় পার করছেন তারা। আজ হচ্ছে আমরা কালা রুটি খাবো না আজিজুল ভাই? কালা রুটি কি দিয়ে খাবো ভাই? ঝাল দিয়ে। ঝাল দিয়ে? হ্যাঁ, ঝাল তো ভিটামিন, তাই না? তার মধ্যে নদীর মাছ আছে। নদীর মাছ। নদীর মাছের সকালে যাইয়ে এসে ধুয়ে বাইর করলো, বাইর করে নিয়ে এসে রান্না বাড়া করে। ধরছেন আপনি? না, আমি ধরিনি ভাই, ওই কিনে নিয়েছি। আচ্ছা আচ্ছা, কত টাকার মাছ? 400 টাকা কেজি কিনবো। কি মাছ ভাই? পিয়ালি? আইখোর। আইখোর? দেখি পিয়ালি মাছের মতো। চেয়ার গাড়ি এসো। কেমন আছেন? ভালো আছে ভাবি। ভাবি ভালো আছে? ঈদ গেল, খোঁজ তো নিলেন না। আপনি তো খোঁজ নেন, আপনি ভাবি খোঁজ নেবেন। আমি খোঁজ নেব? খালি কি আমরা খোঁজ নেব আজিজুল ভাই? আপনারা খোঁজ নেবেন না আমাদের? আমরা খোঁজ নিলে মধ্যে মধ্যে কল যায়, ঢুকাইতে পারি না। আচ্ছা আচ্ছা। অনেক দিন পর এই আজিজুল ভাইয়ের যে মাচানটি, সেই মাচানটি ঠিক করা হয়েছে। এখানে বসে আগে আমরা বসে থাকতাম, গল্প করতাম, বিশ্রাম নিতাম। বাঁশের এই ঝোপটি ছোট, কিন্তু এখন কিন্তু আবার ছায়া হচ্ছে। এখানে যখনই আসি একটু বসলেই মনে হয় যে যত ক্লান্তি নিয়ে চর থেকে আসি না কেন, এখানে এসে বসলে শরীরটা একদম, যত ক্লান্তি থাক সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। অনেক ভালো লাগতেছে এখন। মামা কেমন জায়গাটা? ভালো। ভালো সত্যি মামা? হ্যাঁ হ্যাঁ। আমার মামা তো চরেরই মানুষ, চরে ওর বাড়ি ফরিদপুর হচ্ছে। ওর আরেকটু আপনাদের সাথে পরিচয় করে দিই, ওর কিন্তু বাড়ি হচ্ছে ফরিদপুর নটাখোলার চরে, এবং চরের মানুষ, চরে বড় হয়েছে। তারপরেও নানান জায়গায় বিভিন্ন চরে ঘুরে ওর অভিজ্ঞতার সঞ্চার হচ্ছে। এই চরে এসে কেমন লাগতেছে মামা? ভালো। আমাদের ফরিদপুরের চরের থেকে এই চরের আলাদা কি পার্থক্য কি? আলাদা পার্থক্য আছে, সৌন্দর্য বেশি চরের। এই চর সুন্দর বেশি, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের ফুপুই নিয়ে আসছে বিস্কিট, চানাচুর। আজ আমরা অনেক সকাল সকালে চরখানপুরে চলে এসেছি। আমাদের সকালের নাস্তা হিসেবে কালাই রুটি খাওয়াবেন ভাবি। এই চরখানপুরের কালাই রুটি ভাঙানো জাতা দেখলে আমি একদম স্মৃতিকাতর হয়ে পড়ি। একটা সময় আমাদের বাড়িতেও এমন জাতা ছিল এবং মা তাতে ডাল ভাঙতেন। আমি নিজে কিনে নিয়ে এসেছি ভারত থেকে। ভারত থেকে? যখন আমি ইয়ং, তখন মোটামুটি আমার 13-14 বছর বয়স, হ্যাঁ। তখন আমি নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি 150 টাকা দিয়ে আমি কিনে নিয়েছিলাম। এখন দাম কেমন যাবে? এখন বর্তমান আপনার 2000-এর উপরে। 2000 টাকা? 2000-এর উপরে। আমি বলতেছি যে আপনি তো জন্মের পর থেকে এই ধরনের জাতা ব্যবহার করা দেখেন, তাই না? হ্যাঁ। না, আগে অন্যরকম ছিল এই জাতা? না, যাতা আমার জন্ম থেকে দেখে আসছে আমি এরকমই যাতা, কিন্তু এদালিংয়ে দেখুন আপনার মেল। এখন মিলে চলে যায় না? এখন মেল হয়ে গেছে। স্বাদ লাগে কোনটাই বেশি? এটাতে স্বাদ বেশি। স্বাদ বেশি না? জি। কষ্ট বেশি? কষ্ট বেশি, স্বাদও বেশি। মানে ডিগির দিতে আপনার ডিগির বাহানা চাইলে খাবেন, হ্যাঁ। আর মেলের বাহানা চাইলে খাবেন, তাহলে বুঝতে পারবেন। এই জাতা দিয়ে ডাল পিষে গুঁড়া বের করা বেশ কঠিন। প্রথমে ভাবি একা একা করলেও পরে আজিজুল ভাই হাতে হাত লাগালেন। আপনাদের মধ্যে অনেকেই মনে করতে পারেন আজিজুল ভাই ও ভাবিকে আমরা কষ্ট দিচ্ছি। চরখানপুর সহ আশেপাশের সবগুলো চরেই তারা এভাবে কালাই ও চাল থেকে গুঁড়া বের করেন। এভাবে কিন্তু একসাথে অনেক গুঁড়া বের করেও ঘরে রাখা যায় না। গুঁড়ার মধ্যে আঠা নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি পোকাও হয়ে যায় এবং খাওয়ার সময় তিতাও লাগে। তাই ওনারা সাধারণত 2 থেকে 3 দিন, বড়জোর সপ্তাহখানেকের জন্য এভাবে ডালের গুঁড়া প্রস্তুত করেন। আজিজুল ভাই, এই যেটা দিয়ে ঝাড়ু দিচ্ছেন, এইটাকে কি বলেন আপনারা? আমরা এটা আমরা বারণ বলি। বারুন? বারণ। আমরাও বারুন বলি। মহিদুর ভাই, মানিকগঞ্জ এটাকে কি বলে? এটাকে ঝাড়ুই বলে। ঝাড়ু না বারুন? ঝাড়ু বলে। পিছে? এই তো ফরিদপুরে বলে পিছা। ঝাড়ু বলে, শলা বলে। বলে না তোর কপালে পিছের বাড়ি? সোলার বাড়ি। শলার বাড়ি, আমাদের কয় শলার বাড়ি। আর কয় ঝাড়ুর বাড়ি। তো এই ডালিম কি খাওয়া যায়? খাওয়া যায়, কিন্তু পাকে না তখন। ই হয়, রস হয়? হ্যাঁ, রস হয়। রস কি মিষ্টি হয় না টক হয়? মিষ্টি হয় ভাই। ভালো না? অনেক বাবুই পাখি। মেলা ঝড়ে মেলা পড়ে গেছিল তো। একবার আমি আসছিলাম, রাতে ছিলাম, রাতে ঝড় হয়েছিল, হ্যাঁ। অনেকগুলো বাসা ভাঙছিল, মনে আছে আপনার? হ্যাঁ, এই যে হ্যান্ডেল করা আছে। মনে আছে কি? হ্যাঁ। পানি কি গরম না ঠান্ডা ভাবি দিতে হয়? ঠান্ডা। ঠান্ডা পানি না? এই আটার মধ্যে আর আটা গরম থাকবে না? পানিটা সাদাটাতে।
কালার থাকুন গরম পান রে আচ্ছা আচ্ছা ও এদিকে আমরা আজিজুল ভাইয়ের সাথে মাচানে বসে বিশ্রাম নিচ্ছি, আর ওদিকে ভাবি কলাই রুটি বানাচ্ছেন। কয়েকদিন ধরেই রাজশাহীতে তীব্র গরম পড়ছে, এজন্য আমরাও অন্যান্য দিনের তুলনায় একটু সকাল সকালে চলে এসেছি। এবার চরখানপুরে এসে চারদিকে পাখির কিচিরমিচির শুনে মুগ্ধ হচ্ছি। গাছে গাছে ঘুঘু, শালিক, বাবুই পাখিদের বাসাবোনা দেখেও চোখের মধ্যে এক অন্যরকম প্রশান্তি লাগছে। একটা সময় প্রায় লোকালয়গুলোতে এমন পাখি দেখা গেলেও এখন খুব একটা চোখেই পড়ে না। বিশেষ করে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জের চরগুলোতে অবাধে পাখি শিকার করা হয়। অনেকেই ডাঙায় চায়না জাল ফেলে পাখি শিকার করেন এবং এর পাশাপাশি মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার তো রয়েছেই। প্রকৃতিতে এমন পাখি থাকলে আমাদের জীববৈচিত্র্যের ভারসাম্য ঠিক থাকে। এরা কিন্তু শুধু ফসল খায় না, বরং আমাদের উপকার করে, এটাই বুঝেন না অনেকে। আজ প্রচণ্ড গরম পড়েছে। আজিজুল ভাই আমাদেরকে বললেন যে কালাই রুটি আজকে এই ঘরের নিচে না বসে এখানেই খাওয়ার জন্য। আজিজুল ভাই শুরু করে দিছেন? আমরা শুরু করলাম। আচ্ছা শুরু করেন। মামা কালাই রুটি খাইছো কখনো? না আমাদের খাও। যেটুকু নেবেন, হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে লবণ তুলে দেবেন, যেটা নেবেন এভাবে করে হ্যাঁ নিয়ে দিয়ে আপন আপন হ্যাঁ, কালো একবারে। তরকারি ইয়ে করা যাবে না। যে জানিবা একবারে নিবা। খাই কেমন লাগে আমার জানাও মামা। অনেক স্বাদ, ভালো ভালো না? ভালো। খুব ভালো। আজিজুল ভাই হ্যাঁ। খুব বেশি খালে কি হবে এই জন্য এটা? 6 মাসে বলে না যে উঠে বলে 6 মাসের বলে পানি বলে একবারে বলে ঢুকে যায়। হ্যাঁ এটা খাইলে ভাই 3 ঘন্টা পর পর আপনাকে মানে হাফ লিটার করে পানি কিন্তু আপনার ভিতরে ঢোকানি লাগবে। তাই না? আমি চরখানপুরে যতবারই আসি আজিজুল ভাই আমাকে অনেক কিছু খাওয়ালেও আমার খুব তৃপ্তি থেকে যায় হচ্ছে যে এই কালাই রুটি খাওয়ার। তাই এইবার একদম নিজেরা গিয়ে আজিজুল ভাই ভাবি এই গরমের মধ্যেও সেই মাসকালাই তারা গুঁড়ো করলেন, আমাদের জন্য রুটি বানালেন। ব্যাপারটা হচ্ছে যে আসলে আমরা খুব ভালো মন্দ যেটাকে বলি খুব দামি খাবার, এই ধরনের খাবার তো আমরা খেতেই পারি, অনেক সুযোগ আছে আমাদের খাওয়ার। কিন্তু চরখানপুরে যখন আসি আজিজুল ভাইয়ের এই ভাঙা কুটিরে এই বাথঝোপের নিচে বসে এই মাচানের পর বসে যখন এই সামান্য কালাই রুটি টুকুই খাই, সেটা খুব ভালো লাগে। কোন অর্থে ভালো লাগে যে এর মধ্যে যে আন্তরিকতা, যে ভালোবাসা, যে সম্মান দিয়ে তিনি খাওয়ান, এটা কিন্তু অনেক মূল্যবান, মহামূল্যবান কিছু একটা হয়ে ওঠে। দুজন স্বামী স্ত্রী মিলে মিশে আমাদের জন্য কলাই রুটি বানালেন, সেই কালাই রুটি আমরা খাচ্ছি। এটা আমার কাছে মনে হয় যে আজিজুল ভাইয়ের একটা সম্মানের, আমাদেরকে যে তিনি সম্মান করেন, ভালোবাসেন, সেই সম্মানের একটি প্রতিরূপ। খেয়ে দেখছি, জানাচ্ছি। যখনই আমি ওপারে কালাই রুটি খাই, বেশিরভাগ সময় কি হয়, কালাই রুটিতে ওরা কালাই দেয় অল্প, আটা দেয় বেশি। হ্যাঁ, কিন্তু এইখানে আসলে এটা কিন্তু একটা বিষয় যে আটা কিন্তু দিতেই হয়, আটা না দিলে কিন্তু আবার এই রুটি হবে না। হ্যাঁ, তার জন্য দেওয়ার একটা পরিমাণ আছে, কিন্তু এইখানে হচ্ছে কালাইটা বেশি, আটাটা কম। এজন্য এই রুটিটা অনেক বেশি স্পঞ্জি, মানে গালে নিলে একদম নরম তুলতুলে আবার মসমসে, সব কিছুর একটা কম্বিনেশন, খুবই ভালো লাগছে। আজিজুল ভাইয়ের বাড়ির পাশের কদম গাছে এবছরও বাবুই পাখিরা বাসা বেঁধেছে। এর পাশাপাশি স্কুলের পাশেও কয়েকটি বাবলা গাছে বাবুই পাখিরা বাসা বুনছে। আগে গ্রামের তালগাছগুলোতে প্রচুর পরিমাণে বাবুই পাখির বাসা দেখা গেলেও এখন সচরাচর খুব একটা চোখেই পড়ে না। এর পাশাপাশি গত কয়েক দশকে আমরা যে পরিমাণ তালগাছ কেটেছি সেই তুলনায় রোপণ করা হয়নি। আজিজুল ভাইয়ের বাড়ির পাশেই দেখুন দুইটি বাবলা গাছে কি পরিমাণ বাবুই পাখির বাসা। আরো ছিল না? এগুলো ছিঁড়ে পড়ে গেছে না? ও, নতুন বাসা তো ভাই এটা। একটা নিয়ে যাই ভাই। আচ্ছা ঠিক আছে।
বাবলা ফুল গাছে ফুল এসেছে, একদম হলুদ বর্ণে সেজেছে। পাশাপাশি পাখিদের কিচির মিচিরে আর পাখিদের যে বাসা, মনে হচ্ছে গাছকে নতুনভাবে অলংকার দিয়ে সাজিয়েছে। এমন একটি চরে যখন পাখিরা নিরাপদ আশ্রয় পায়, নিরাপদভাবে বাঁচার সুযোগ পায়, আসলে দেখে দারুণ লাগে। দেশের নানা অঞ্চলে কিন্তু পাখি নিধন করে মানুষ, এই অঞ্চলের মানুষ পাখি নিধন করেন না। এটি খুবই ভালো উদ্যোগ। আজিজুল ভাই, কেউ পাখি মারলে কি অবস্থা হবে তার? আচ্ছা, এই বাসা তো নিচ থেকে পড়া পাইলাম, মানুষ না, এই পাখির বাসা আমি নেব না। আমি ভাবছিলাম যে আমি নেব, হ্যাঁ, কিন্তু এই পাখির বাসা যখন আমি নিয়ে যাব, তখন হচ্ছে যে মানুষ, অনেকের ইচ্ছা হবে যে আবার পাখির বাসা তার বাড়িতে নিয়ে রাখার, তখন দেখা যাবে পাখির বাসা ভেঙে তারপরে নিয়ে যাবে। এগুলো ওই গাছের নিচে রেখে দেন ভাই। আমার খুব ইচ্ছা করতেছিল, আমার বাচ্চারা দেখলে খুব খুশি হতো, কিন্তু আরেকজনকে আমি উৎসাহিত করব না। তারপর ধান পাইলেন কেমন এবছর? ধান আমি 1 বিঘে করেছিল ভাই, 23 মণ 10 ধান হয়েছে। 23 মণ 10 বছরে কয় মণ লাগে ধান? বছরে মোটামুটি 30-35 মণ লাগবে। 30-35 মণ, মানে আরো 12 মণ ঠেক আছে। আরো 12 মণ ঠাক আছে। কালাই পেলেন কি পরিমাণ? কালাই পাইনি ভাই, আমি মসুর হয়েছিল মোটামুটি 5 মণ হয়েছিল। এবারে মানে গোটা মাঠে এবারে শেষ হয়েছিল মসুর মাঠে। ভালো হয়েছে না, রোদে শেষ হয়েছিল। আচ্ছা, পুড়ে গেছে। একই ধান এই শের? জি, এটা এই ধান, এই যে এটা ধান। আমি দূর থেকে ভাবছি ওই বারবার বলতেছি খড় কিনা। হ্যাঁ, না, এটা ধান, মানে ওই আপনার ওই বৃষ্টির কারণে আর নদীতে পানি পড়ে যাবে, হ্যাঁ। সেই কারণে নিয়ে এসে, মানে আগে ভাগে পানি থাকলে তো আর আপনার নিয়ে আসার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তাখানে নিয়ে এসে ভোগে পালা দিয়ে তুলে আপনার 1 মাসের জায়গায় 3 মাস পরেও যদি মাড়াই করে কোনো সমস্যা হবে না। ভেতরে ধান ই হয়ে যাবে না? কিচ্ছু হবে না, একবার ঝকঝক করবে ভিতরকে ধান। ঘরের ভিতরে ভরে রেখে যে মারবেন এরকম ভাবে এখানে দেখবে। আমি কিন্তু এইভাবে রাখা দেখি নাই কোনোদিন। এটাতে আপনার পানি পড়লে 1 ফুট পানি ভিতরে যাবে না। ও, ওর উপর পলিথিনও দিতে হয় না? কিচ্ছু লাগবে না। আবার পানি হবে, পানি চুয়ে পড়ে যাবে, আবার জায়গা ধান শুকিয়ে আবার টনটে নিয়ে যাবে। টানা 4-5 দিন 10 দিন বৃষ্টি হলে? বৃষ্টি মানে গোটা মাস ধরে হলে কিছু হবে না। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু ভাবছিলাম যে এটা হচ্ছে খড়ের হয়তো পালা, কিন্তু আজিজুল ভাই বলছিলেন যে এটা হচ্ছে ধানের, কিন্তু এইভাবে বিপদ আপদকালীন সময় রাখে। এটা কতদিন আগে রাখছে? এটা মোটামুটি আপনার তাও মোটামুটি 15-16 দিন হয়ে গেল নিয়ে আসা। বুঝছি। ওই পাশে ঘুঘু ডাকতেছে না? হ্যাঁ, এই যে ঘুঘু ডাকতেছে। তোর পাখি মারে না কেউ? না, না, পাখি মারা নিষেধ। পাখি মারা আমাদের এখানে পাইলে পরে এমনি পাবলিকই মেরে হাত পা ভেঙে ফেলবে। এত ভালো? হ্যাঁ, খুবই ভালো ভাই, খুবই ভালো। সত্যি অনেক পাখি পাখি আমাদের এখানে আগে মারতো, এখন এমন একটা পর্যায়ে হয়েছে যে আপনার সাপোজ এমনি খালি আমার পাবলিক যদি খালি দেখতে পাই যে কোনো কবুতর মারছে কি কোনো পশু পাখি মারছে, আর সমস্যা। কি মামা তো ভাই না? হ্যাঁ। নাম কি? বাবু। এই তোমরা যাও আজিজুল ভাইদের বাড়িতে যাও, তোমাদের জন্য কিন্তু এই আনা হয়েছে, চকলেট আনা হয়েছে। আর এটা কি বানাইছো মা? দেখি। মেয়েটা খালি গায়ে, তোকে দেখাতে পারছি না। দেখুন, ও বানিয়েছে। এটা কি ভাই? এমনি হয়তো ফুথল মুথল বাইনে বাইনে রেখেছে যাতা মাথা। এটার নাম কি মা? কি মসজিদ? ও, মসজিদ বানিয়েছে। এবং এটা হচ্ছে গম্বুজ, উপরে এটাই হচ্ছে মিনার। ভাইয়ের গরু কয়টা ভাই? ঘাস কাটলেন কোন জায়গা থেকে এগুলো? বাংলাদেশ থেকে। কি একটা অদ্ভুত ব্যাপার, এমন জায়গায় আসছি যে ঘাস কাটছেন কোথায়? বাংলাদেশ। মানে বলা লাগে না আমি ভারত গেছেন না? না, ভারত ঘাস কাটে না এখন, আমার খুব সমস্যা, তাই না? বাংলাদেশ থেকে আমি এমন উত্তর সত্যি আশা করি না। আমি বললাম যে ঘাস কাটলেন কি ধরেন যে এই চরের এই পাশ থেকে নাকি মাঠ থেকে? না, এই বর্ডার থেকে। বর্ডার নিচে একবার। বুঝতে পারছি। এই মুহূর্তে ঘাস তো পাওয়া যাচ্ছে, হ্যাঁ ভাই। বৃষ্টি হওয়ার কারণে ঘাস বাড়ছে, তাই না ভাই? হ্যাঁ। মাঝখানে খুব কষ্ট গেছে না আজিজুল ভাই? কঠিন হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, হ্যাঁ, আর এটা হচ্ছে মুর্শিদাবাদ। তার এই রাস্তাটা কি ভারতের ভিতর দিয়ে? রাস্তাটা পুরাটা ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা, ওরা কিছু বলে না? না, ওরা কিছু বলে না। আর এই যে ভেড়া? ভেড়া সব চড়ে বেড়াচ্ছে। এ কি বাংলাদেশের ভেড়া? না, হ্যাঁ, বাংলাদেশের ভেড়া ইন্ডিয়ার ভিতরে চড়ে বেড়াচ্ছে। ও
ওদের তো পাসপোর্ট লাগে না, না ভিসা পাসপোর্ট কিছু আমার তো পাসপোর্ট লাগছে না, যে আমি চলে গেছে এখন পাসপোর্টে। ওইটুক তো গেলেন, কিন্তু কাটা তো দেখেন পিলারে, দেখেন শেষ পিলারে, দেখেন এবার দেখতেছেন পুরো পিলার দেখা যাচ্ছে, দেখেন হ্যাঁ দেখতেছেন পিলার ওদিক যাওয়া যাবে না না? না এই বাসে এই যে আউটার পাল আছে ওদিকে যাইতে দেওয়া যাইতে দিবেন। কোন পর্যন্ত যাওয়া যায় চলেন দেখি যাই। অনেক আম ধরছে তো ভাই গাছে। প্রচুর আম, এগুলো মেলা ছিল গাছ সব কাটে ফেলাইলো। ও এই পাশে জায়গা পাইলেন না না? ওরে এগুলোর ভিতরে এই আইডি সুমন ভাই খুলে দেখছে 150 ফিটের ভিতরে পড়ছে। 150 ফিটের বাইরে পেলে গেলে দেওয়া যেত। পার নাই ওইখানে, যেখানে জায়গা কিনলেন ওইখানে এখন কি কি করবেন, মানে কি বাড়িতে এখন বর্তমান কিছু করবো না, এখন থাকলো মাটিটা কিনাই থাকলো বাই তলে, বাই চান দিতে এমন তখন ভাঙন দিতে ভাঙিয়ে যায়, যাই ওখানে বাড়ি করা হবে। এমনি ওইখানে ঘর তুললে ভাড়া দেওয়া যাবে না? ভাড়া দেওয়া যাবে, তাই আস্তে আস্তে তো মানে আন্দর 15 সব তুলুক আগে, বুঝতে পারেন নেই? হ্যাঁ হ্যাঁ আন্দর 15 বাড়ি গেলা হোক, তারপরে তখন আমিও করবো আচ্ছা। আন্দরফানের মধ্যে আশেপাশে? আশেপাশে। বুঝতে পারছি। এই হয় কোথায় ভাই পতাকা বৈঠক? পতাকা বৈঠক এখানে। যখন দুই দেশের মানুষের মধ্যে ঝগড়া হয় বা সীমান্তে কোনো দ্বন্দ্ব হয়, তখন হচ্ছে যে ধরো বিজিবি বিএসএফ একটা মিটিং করে এটা সমাধানের জন্য, এটা হচ্ছে সেই জায়গা, এখানে পতাকা বৈঠক হয়। হ্যাঁ এইখানে হয়, ওদিকেও হয়, যেখানে মানে আর অর্ডার হয় সেখানে হয় আর কি। এটা ভাই একানি ভাই। ও একানি না? হ্যাঁ যে যেসব গাছ বার হয়েছে, যেসব গাছ দেখতেছেন না, যে হ্যাঁ সঙ্গে দেখেন কত সুন্দর সেন্ট। ও দারুণ হেভি সেন্ট, দারুণ দারুণ। এটা দিয়ে হচ্ছে যে মাছের টোপ দেয়, হ্যাঁ। কেমন আমার কাছে দারুণ তামিম? অভিজ্ঞতা লাগছে। দারুণ দারুণ না? ছেলে হ্যাঁ সারা দেশের মতোই চরখানপুরের সীমান্ত এই মুহূর্তে প্রচণ্ড উত্তপ্ত। দুই দেশের সীমান্তরক্ষীরাই খুব সজাগভাবে কাজ করছেন। এই সময় যারা চরখানপুরে আসবেন সীমান্তে তুলনামূলক কম সময় থাকার চেষ্টা করবেন। মুহূর্তের হিমশীতল পরিবেশ যে কোনো সময় ভয়াবহ রূপ ধারণ করতে পারে। ধান মারাই করে আজকে কিভাবে, মানে টাকা কিভাবে নেয়? মন করা 2 কেজি, মন করা 1 মন মাড়িয়ে দেবে, আপনি 2 কেজি মেপে নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, মানে 1 মন ভাঙাইতে ধান কেজি কত এখন? মন কত? 1000 টাকা মন। 1000 টাকা মন, মানে 50 টাকা নেয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। 1 ঘন্টায় কয় মন এই করা যায় ভাই, ভাঙানো যায়? ঘন্টাতে 15 মন যায়। ও তাহলে তেলের চেয়ে বেশি খরচ হচ্ছে আপনাদের শ্রম, 4-5 জন মানুষ খাটেন। 4-5 জন মধ্যে 12 জন 14 জন লোক লাগে। 12 জন 14 জন? হ্যাঁ, মানে 4 জন আপনার অলরেডি এখানে থাকবে। 14 2 জন ধরেন ধান দেবে, হ্যাঁ 1 জন ধরেন ওখান থেকে ফেলে দিবে, হ্যাঁ 2 জন ওখানে ফাঁসা করতে থাকবে, কেউ কেউ পালা দিবে, বুঝতে পারছি। মেলা ঝামেলা। ভাই এই পেঁপে গাছ দিয়ে কি হবে নাকি, খাট টাট হবে? হ্যাঁ খাট করা হবে, ওই পাকিয়ে যেত। কয় বছর হলো এই বয়স? ও মোটামুটি 20-25 বছর হবে। হ্যাঁ আসেন 3-4 বছর হয়ে গেছে না? হ্যাঁ ডাক্তারের দোকান? ভালো ফুটো দেন ব্যথার। ও এই কাকা ডাক্তার না? ভালো আছে এটা মধ্যে আরটা না, আরটা যে টকটকে এটা ভালোটা দেন, দেন 2টি দেন। কিসের ওষুধ ভাই? গ্যাসের? গ্যাসের ব্যথা কেটে কোনো গেলা কেটে ফেলান। আপনার এখানে কি বাজে, রেডিও? রেডিও, মোবাইল বাজে? রেডিও আছে কই? ব্রিটিশের আমার কাছে রেডিও আছে। নাই, কি করছেন সে রেডিও? নষ্ট করে এখন নষ্টটাও নাই? ফেলে দিছে, নাই। ভাই এটাকে কি গাছ বলে আপনাদের অঞ্চলে? এটা বলে কেউ বলে পিঠালু গাছ, কেউ বলে ভেটুল গাছ। ভেটুল গাছ না? হ্যাঁ এটা দিয়ে ছোটবেলায় কি কিছু বানাইছেন? না আমরা কি গেলে কি বলবো, এমনি আমরা খেলে বেড়াই এমনি। খেলতেন? এটা দেখে চাকা বানায় গাড়ি বানাইছেন? না না না, এটা গাড়ি হয় না। গাড়ি হয়, এটা মাঝখান থেকে কেটে হ্যাঁ। আমরা গাড়ি বানাইতাম, আর এটা দিয়ে গুলি খেলতাম, যাদের এই যে কাছের গুলি কেনার সামর্থ্য ছিল না আমাদের। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আমাদের এখানে খড়ি ছাড়া কিছু করে না বাবা। আর কি কি গাছে বা এরকম ওই পাখির বাসা আছে আপনাদের চরে? বাবলা গাছ, বাবলা কদম গাছ। কই? ওর মন একদম আমাকে দেখে বারবার বলতেছে যে মামা পাখি পাখি আছে, পাখি। পাখি আছে? হ্যাঁ হ্যাঁ, দেখি তো।
যাও দেখি, উপরে যাও, উপরে যাও দেখি। জাম গাছে উঠে তামিম একটি পাখির বাসা পেয়েছে। সেখানে কয়েকটি কাকের বাচ্চাও রয়েছে, তবে শতভাগ নিশ্চিতভাবে বলতে পারছি না এগুলো কাকেরই বাচ্চা। কাকের বাসায় সবসময় কোকিল ডিম দিয়ে বাচ্চা ফুটায়, আর এই চরে অল্প সময় ঘুরেই অসংখ্য কোকিল দেখতে পেয়েছি। এটা হইলে বহলা ভাই। বলা জি, এটা কি করে? এটা দিয়ে মানে আমরা ওই আপনার গুড্ডি মুড্ডি তৈরি করতো। হ্যাঁ, তারপরে আমার ওই যে লাখি মাখি এহারকে সব মানে বইয়ের মলাট টলাট লেগে দিতাম। আচ্ছা আচ্ছা, আঠানার ভিতরে? হ্যাঁ, প্রচুর আঠা ভাই। এই দেখেন আঠা, এই দেখেন প্রচুর আঠা। একদম গামাঠা না? হ্যাঁ জি, আমরা ছোটবেলায় ঘুড়ি বানাইছি এগুলো দিয়ে, আমাদের অঞ্চলে এই গাছ আর নাই। মানে এগুলো দিয়ে আমরা গুড্ডি মুড্ডি আপনার গুড্ডি বানাতো। তারপরে আপনার ওই চং, যেটা মানে চিলে চং যাকে বলে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনার ওই যে বই খাতারে আপনার এই মলাট গেলা লাগাই নিয়ে হতো। সেই বলা আঠা আর বাচ্চা কাচ্চা ছেলেপিলে খাইয়ে নেয়। খাই না? হ্যাঁ, কেমন লাগে? একটা খাইয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনি খান দেখি আগে। ওদের ভাই জানতো দেখি। এই মিয়া কি আমার জমি নাকি আপনি করেন? সে মিষ্টি। বাবা সবচেয়ে ভালো কাজ যেটা করছে, জাম খেতে যায় একবারে। পাখি দেখছে। যে পারলো তারও দেন যদি। হ্যাঁ দিব। ভাই না কো আসো, তোমার খাওয়াই দি। কত কষ্ট করে বাইরে আনছো। আমার কষ্ট হয়েছে গাছে ওঠা? না না, তোমার যে আগ্রহ গাছে ওঠার ছিল আজকে। হ্যাঁ সেই মিষ্টি ভাই। হ্যাঁ? আমরা সরে মানুষ না। সেই মিষ্টি। আর গাছ পাকা জাম। সত্যি এত ছোট জাম যে এত মিষ্টি হবে কল্পনা করতে পারি আমি। দারুণ রাজুল ভাই। একটা দিয়ে একটা দিতেছি। এটা হচ্ছে দেয়া হচ্ছে আমাদের সেই প্রিয় মাসকালাইয়ের ডাল। দিচ্ছে আইফোন মাছ, আইফোন। এটাকে নদীর নদী বলেন কি? 2 পিস নদী। আমি সকালে এখন উঠে ভরে উঠে দিয়ে ধরেছি আমি। নদীতে তুললো টাটকা মাছ আর উনি ধরেছি। এর আগে তো সারা জীবন আপনি আজিজুল ভাইয়ের বাড়িতে সবাই খাইতে আসছে, দেখছেন, আজকে তো খাইলেন, কেমন লাগতেছে? না, সব মিলে খুব ভালো লাগতেছে। খাবারের স্বাদ কেমন? খাবারের স্বাদ অনেক অনেক ভালো, মানে কি বলবো, ভালোর চেয়েও ভালো। আচ্ছা, রুবেলের কেমন লাগতেছে বাবা? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছে। তোমাদের চরের মাসকালের মতো স্বাদ? একই রকম। একই রকম, হ্যাঁ। যাই হোক, ও তামিম তো চরের মানুষ, মাসকালাইয়ের ডাল অভ্যস্ত। ভালো মাছও ধরতে পারে, গাছে উঠতে পারে। মানে ওর হচ্ছে 16 বছর বয়স, তো এখনো কিশোর বয়স, সব কিছুতেই একদম যে দৌড়াদৌড়ি ছোটাছুটি সব কিছু ওর মধ্যে আছে। আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আজিজুল ভাইয়ের মাচানে এসে বসলাম। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। আমরা ঘাটে এসে দাঁড়াতে না দাঁড়াতেই দেখছি বরযাত্রী দল ফিরছে। এই দলটাই সকালে ট্রাক্টর নিয়ে গিয়েছিল। সাধারণত গ্রামের বিয়েতে বিয়ের দিন কনেকে হাঁটতে দেওয়া হয় না, আর এখানে এমন অবস্থা হয়েছে কনেকে মানসিকভাবে সাঁতরানোর প্রস্তুতি নিয়ে আসতে হয়েছে। শেষ বিকালে মাঠ থেকে গরু মহিষ গুছিয়ে নিয়ে বাথানে ফিরছেন রাখালেরা। রাজশাহীর প্রায় চরগুলোতে গরু মহিষের আলাদা বাথান রয়েছে, তবে সবচেয়ে বেশি বাথান চরখানপুরেই। এর আগে যখন চরখানপুরে এসেছিলাম তখন ভোরের চরখানপুর দেখাতে গিয়ে বাথানের পরিবেশ দেখিয়েছিলাম। সময় পেলে সেই ভিডিওটি দেখতে পারেন। এদিকে প্রায় বেলা ডুবে আসলো। আমরা ধুলোবালি গায়ে মেখে রওনা দিলাম ঘাটের উদ্দেশ্যে। সন্ধ্যার আগে ঘাটে পৌঁছাতে না পারলে খেয়া ধরতে পারবো না, তাই চেষ্টা করছি একটু দ্রুত যাওয়ার। ঘাট পার হয়ে এপার এসে দেখছি সকালে সেই বরযাত্রীর দলও বউ নিয়ে ফিরছে। চরখানপুরে এমন একটি বিয়ের অনুষ্ঠানে থাকতে পারলে সত্যি ভালো লাগতো। যা হোক, নবদম্পতির জন্য দোয়া রইল। কেমন লাগলো গ্রীষ্মের চরখানপুর দেখে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে বাঘার এক নিভৃত পল্লী নিশ্চিন্তপুরে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।